আসসালামু আলাইকুম। রেনাল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা যারা মেকানিক্যাল, তারপর হচ্ছে তোমার মেকাট্রনিক্স এবং অটোমোবাইল তৃতীয় সেমিস্টারের অধ্যয়নরত আছো, তোমাদের কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্টটা আছে। তো আজকে এই সাবজেক্টের সাজেশনটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে সেইগুলো একটু দেখাই দেবো, ঠিক আছে? তো আজকে আমি যে বইটা থেকে দাগাই দিতেছি এটা হচ্ছে মূলত হক পাবলিকেশনের একটা বই। তো এই হক পাবলিকেশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যে বইটা আছে এই বই থেকে দাগাই দেব। তো এই বইটায় যদি আমরা লক্ষ্য করি, টোটাল কিন্তু 10টা অধ্যায় আছে, আর এই 10টা অধ্যায়ের মধ্যে প্রথম 3টা অধ্যায়ই কিন্তু অনেক বড় বড় অধ্যায়, ঠিক আছে? সো যেহেতু অনেক বড় অধ্যায়, সুতরাং প্রথম 3টা অধ্যায় থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে থাকে। সো আমরা যদি প্রথম অধ্যায়ের দিকে আসি, তাহলে দেখি যে প্রথম অধ্যায়ে আসলে আমাদের কোন প্রশ্নগুলো পড়া লাগবে। তো এখানে অতি সংক্ষিপ্তে দেখো যে 1 নাম্বার যেটা প্রকৌশল সামগ্রী, এটা পড়া লাগবে। তারপর হচ্ছে 2 নাম্বার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়। তারপর হচ্ছে 3 নাম্বার নির্মাণ সামগ্রী বা প্রকৌশল সামগ্রী নির্বাচনে যে পদার্থের যে ধর্মগুলোর দিকে লক্ষ্য রাখা হয় সেই ধর্মগুলা কয়টা ও কি কি সেটা পড়তে হবে। তারপর এখানে দেখো যে 7 নাম্বার প্রসার্যতা বলতে কি বোঝায়। এই যে 7 নাম্বার প্রসার্যতা বলতে কি বোঝায় এটা পড়া লাগবে। তারপর এই দিকে যদি আসি, তাহলে এখানে দেখো যে পীড়ন কত প্রকার ও কি কি, অর্থাৎ 10 নাম্বার যেটা, এটা পড়া লাগবে। তারপর হচ্ছে বিকৃতি কাকে বলে এটা পড়া লাগবে। তারপর হচ্ছে বিকৃতি কত প্রকার এটা পড়া লাগবে। তারপর এখানে দেখো যে হুকের সূত্র 14 নাম্বার, এটা পড়া লাগবে। তারপর একদম নিচের দিকে 19 নাম্বার যেটা আছে দৃঢ়তা গুণাঙ্ক, এটা পড়া লাগবে। তারপর এই দিকে যদি আসি, এই দিকে এখানে নাই। তারপর এই দিকের পৃষ্ঠা যদি আসি, তাহলে এখানে দেখো যে অ্যালুমিনিয়াম কি, অর্থাৎ 34 নাম্বার, এটা পড়া লাগবে। তাহলে অতি সংক্ষিপ্ত শেষ। এরপর যদি আমরা সংক্ষিপ্তের দিকে আসি, তাহলে সংক্ষিপ্ত এই দিকে পড়া লাগবে না তেমন একটা। এই যে এখানে দেখো যে 7 নাম্বার, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলা আছে যে ভালো নির্মাণ সামগ্রীর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এইটা পড়া লাগবে। তারপর এই দিকে যদি আসি, এই দিকে দেখো যে 11 নাম্বার যে প্রশ্নটা আছে, সচরাচর ব্যবহৃত প্রকৌশল সামগ্রীগুলোর নাম লেখো, এটা আসতে পারে। অথবা ধরো যে 13 নাম্বার যেটা আছে প্রকৌশল সামগ্রী হিসাবে অ্যালুমিনিয়ামের 5টা ধর্ম উল্লেখ করো। অথবা 14 নাম্বার এই যে অ্যালুমিনিয়ামের যে ব্যবহার ক্ষেত্রগুলা, এইগুলো আসতে পারে। তো সংক্ষিপ্ত এইগুলাই। এখন যদি রচনামূলিকে আসি, রচনামূলিকে এখানে দেখো যে 1 নাম্বার যেটা আছে প্রকৌশল সামগ্রী ব্যবহারের সাধারণ বিবেচ্য বিষয়গুলা, 1 নাম্বার এটা। তারপর হচ্ছে 4 নাম্বার বাংলাদেশের সচরাচর ব্যবহৃত প্রকৌশল সামগ্রীগুলোর তালিকা নির্ণয় করো। তারপর 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বারে আছে যন্ত্রাংশ নির্মাণে প্রকৌশল সামগ্রীর বৈশিষ্ট্য বর্ণনা করো। সো এইগুলাই হচ্ছে মোটামুটি প্রথম অধ্যায় থেকে আলোচনার বিষয়। এরপর যদি আমরা দ্বিতীয় নাম্বার অধ্যায়ে যাই, দ্বিতীয় নাম্বার অধ্যায়ে যাই, তাহলে দ্বিতীয় নাম্বার অধ্যায়ে দেখো যে কোন কোন প্রশ্নগুলো আসলে আমাদের পড়া লাগবে। তো প্রথমে অতি সংক্ষিপ্তে 1 নম্বরে যেটা আছে লৌহ ধাতু কাকে বলে। তারপর 2 নাম্বার শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন প্রকার লোহার নাম লেখো। তারপর 3 নাম্বার আকরিক কি। তারপর 4 নাম্বার লোহার আকরিকগুলো কি কি। তারপর 6 নাম্বার ধাতুমল কি। তারপর এই দিকে যদি আসি, এখানে দেখো যে 12 নাম্বার যেটা ঢালাই লোহা কি। তারপর 14 নাম্বার পেটা লোহা কি। তারপর হচ্ছে 16 নাম্বার ইস্পাত কি। 17 নাম্বার কার্বনের উপর ভিত্তি করে ইস্পাতের প্রকারভেদগুলো লেখো। তারপর দেখো যে 22 নাম্বার যেটা শঙ্কর ইস্পাত কি, এটা পড়া লাগবে। তারপর এই দিকে যদি আসি, এই দিকে দেখো যে স্টেনলেস স্টিল কি, এটা পড়া লাগবে। তারপর হচ্ছে তোমার লোহার উপর কার্বনের প্রভাব, এটা লাগবে না। তারপর এই দিকে যদি আসি, এখানে দেখো যে মাইল্ড স্টিল বলতে কি বোঝায়, 35 নাম্বার, এটা পড়া লাগবে। ঢালাই লোহা কত প্রকার ও কি কি, এটা পড়া লাগবে। তারপর শিল্প কারখানায় যে যে লৌহ ও ইস্পাত ব্যবহার করা হয় তার যে কোনো 4টার নাম লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখো 40 নাম্বার অ্যাটমিক গঠন অনুসারে ধাতু কত প্রকার ও কি কি, এটা পড়া লাগবে। তারপর এই যে বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে তোমার কত প্রকার ও কি কি, মানে ধাতু কত প্রকার বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে এইগুলো আসতে পারে। যেমন কম্পোজিশনের উপর ভিত্তি করে, লোহার উপস্থিতির উপর ভিত্তি করে, চৌম্বকত্বের উপর ভিত্তি করে, এইগুলার যে কোনো একটা কিন্তু আসতে পারে। এরপর এই দিকে যদি আসি, এই দিকে দেখো যে তামার আকরিকগুলো কি কি, এটা পড়া লাগবে। তারপর হচ্ছে এই দিকে যদি বলি যে বেল মেটাল কি, অর্থাৎ 54 নাম্বার, এটা পড়া লাগবে। তারপর 59 নাম্বার দেখো যে 59 নাম্বারটা পিগ আয়রন কি, এটা পড়া লাগবে। তারপর
এই দিকে দেখো যে 67 নাম্বার, শঙ্কর ইস্পাতকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়েছে। তারপর 69 নাম্বার, অ্যালুমিনিয়ামের 4টা গুরুত্বপূর্ণ ব্যবহারের নাম লেখো। তারপর এইদিকে যদি আসি তাহলে অতি সংক্ষিপ্ত নাই আর। এখন যদি সংক্ষিপ্তের মধ্যে আসি তাহলে সংক্ষিপ্তের মধ্যে দেখো যে 2 নাম্বার যেটা ধাতুমূলের ব্যবহার সম্পর্কে লেখো, এটা ইম্পর্টেন্ট। তারপর এই দিকে যদি আসি তাহলে দেখো যে 5 নাম্বার ঢালাই লোহা ও পেটা লোহার প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। তারপর 11 নাম্বার মাইল্ড স্টিল ও কাস্ট আয়রনের মাঝে পার্থক্য। 12 নাম্বার ঢালাই লোহা এবং পেটা লোহার মধ্যে পার্থক্য। 13 নাম্বার লোহার আকরিকগুলাতে লোহার শতকরার হার উল্লেখপূর্বক তাদের নামগুলা লেখো। তো এগুলা যেগুলো আছে এতটা ইম্পর্টেন্ট নয়, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আরও আছে। তো এখানে দেখো যে 16 নাম্বার 5টি করে লৌহ ও অলৌহজাত ধাতব পদার্থের নাম লেখো, এটা কিন্তু আসতে পারে। তারপর এই যে 18 নাম্বার, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পিতল ও কাঁসার মধ্যে পার্থক্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের খ নাম্বারের জন্য, খ বিভাগের জন্য, ঠিক আছে। তারপরে দেখো যে এখানে বিয়ারিং মেটালের যে গুণাবলীগুলো আছে এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ 20 নাম্বার যেটা, এই 20 নাম্বারটা কিন্তু আসতে পারে। তারপর এই দিকে যদি আসি, এই দিকে আর সংক্ষিপ্ত নাই। তো এখন রচনামূলকে যদি আসি, এই যে ঢালাই লোহার বৈশিষ্ট্য বা যে ধর্মগুলো আছে অর্থাৎ 4 নাম্বার, এই 4 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 2 অধ্যায় থেকে মোটামুটি এইগুলো পড়লেই হবে। এখন যদি 3 নাম্বার অধ্যায়ে আসি, 3 নাম্বার অধ্যায়ে দেখি যে কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে 3 নম্বরে অধ্যায়ে প্রথমে যদি আমরা অতি সংক্ষিপ্তে আসি, অতি সংক্ষিপ্ত 1 নাম্বার যেটা বালি কাকে বলে। তারপর 2 নাম্বার উৎস অনুসারে প্রকারভেদ বালির। তারপর হচ্ছে গ্রেডিং অনুসারে বালির প্রকারভেদ। তারপর আকার অনুযায়ী বালিকে কী কী ভাগে ভাগ করা যায়, এই 4টার যে কোনো একটা কিন্তু আসবে, ঠিক আছে। তারপর এই দিকে দেখো যে বালির গ্রেডিং কি, অর্থাৎ 7 নাম্বার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর 9 নাম্বার বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কাকে বলে। তারপর হচ্ছে 10 নাম্বার আয়তন স্ফীতি কাকে বলে। 11 নাম্বার আদর্শ বালি কাকে বলে। তারপর এই দিকে যদি আসি, এই যে 18 নাম্বার দেখো যে সিমেন্ট কত প্রকার ও কি কি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এই দিকে যদি আসি, এই দিকে দেখো যে 26 নাম্বার সিমেন্টের চুন কি কাজ করে, এটা ইম্পর্টেন্ট। তারপর সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয়, 30 নাম্বার, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 31 নাম্বার সিমেন্ট তৈরির যে ধাপগুলা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এই দিকে যদি আসি, এই দিকে দেখো যে কার্যক্ষেত্রে সিমেন্টের পরীক্ষাগুলো কি কি, 39 নাম্বার, এইটা কিন্তু ক বিভাগেও আসতে পারে, খ বিভাগেও আসতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর 40 নাম্বার দেখো যে 44 নাম্বার সিমেন্ট তৈরির কাঁচামালগুলোর নাম লেখো। তারপর এই দিকে যদি আসি, অতি সংক্ষিপ্ত শেষ। এখন সংক্ষিপ্তে আসলে, সংক্ষিপ্তে 3 নাম্বার যেটা ভালো বালির ধর্মগুলো উল্লেখ করো, এটা ইম্পর্টেন্ট। তারপর এই দিকে যদি আসি, এই দিকে পোর্টল্যান্ড সিমেন্টের খনিজ উপাদানগুলোর তালিকা, অর্থাৎ 14 নাম্বার যেটা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর 15 নাম্বার, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পোর্টল্যান্ড সিমেন্টে অম্ল ক্ষারকীয় উপাদানগুলোর তালিকা নির্ণয় করো। তারপর এই যে 18 নাম্বার শুষ্ক পদ্ধতিতে সিমেন্ট তৈরির প্রবাহ চিত্র অঙ্কন করো, এই প্রবাহ চিত্রটা এটাও আসতে পারে। তারপর হচ্ছে তোমার 19 নাম্বার যেটা সিমেন্ট গুদামজাতকরণের সময় কি কি বিষয় আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে, এটা তোমার খ বিভাগেও আসতে পারে, গ বিভাগেও কিন্তু আসতে পারে। তারপর এই দিকে যদি আসি, 25 নাম্বারটা দেখো যে ভেজা পদ্ধতিতে সিমেন্ট তৈরির প্রবাহ চিত্র অঙ্কন করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এমনকি এটা কিন্তু গ বিভাগের মধ্যেও আসে, প্রবাহ চিত্রটা আসে না, বাট বর্ণনাটা আসে, বর্ণনাটা আসলেও কিন্তু প্রবাহ চিত্রটা দেওয়া লাগবে, ঠিক আছে। সো 25 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এখন আমরা যদি রচনামূলকে আসি, তাহলে রচনামূলকে বলতে গেলে তোমার একটা 100% বলা যায় যে সূক্ষ্মতার গুণাঙ্কের যে কোনো একটা অঙ্ক আসবে। আর সূক্ষ্মতার গুণাঙ্ক তো সব অঙ্কই একই, তাই না? তো এখানে তো কমন দেওয়ার মতো কিছুই নাই, যে কোনো একটা অঙ্ক করলেই হবে, ওই একই রকমই আসবে। সুতরাং এখানে আমরা কি কমন পাইলাম, সূক্ষ্মতার গুণাঙ্ক অর্থাৎ FM নির্ণয়ের যে অঙ্ক, এই অঙ্ক যে কোনো একটা কিন্তু আসবেই, এটা 100% বলা যায়, ঠিক আছে। এমনকি এর পাশাপাশি এই অধ্যায় থেকে আরেকটা আসার মতো রচনামূলক আছে, সেটা হচ্ছে সিক্ত প্রক্রিয়ায় সিমেন্ট তৈরিকরণ পদ্ধতি আলোচনা করো, 9 নাম্বার যেটা, ঠিক আছে। এই অধ্যায় থেকে কিন্তু দুইটার আসার সম্ভাবনা খুবই বেশি, অথবা তোমার এই 9 নাম্বার অথবা এই FM নির্ণয়, এই দুইটার মধ্যে যে কোনো একটা 100% থাকবে, দুইটাও থাকতে পারে, কিন্তু যে কোনো একটা অবশ্যই থাকবে। এখন আমরা যদি 4 নম্বর অধ্যায়ে আসি,
4 নম্বর অধ্যায়ে দেখো যে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত 1 নম্বর অন্তরক সামগ্রীর কাজ কি, তারপর অতি সংক্ষিপ্ত 4 নম্বর 5টি প্রাকৃতিক তাপ অন্তরক সামগ্রীর নাম লেখো। তারপর হচ্ছে এইদিকে 8 নম্বর শব্দ শোষক সামগ্রী কি, তারপর হচ্ছে 9 নম্বর শব্দ শোষক সামগ্রীর নাম লেখো। তারপর হচ্ছে 11 নম্বর অন্তরক সামগ্রী বা ইনসুলেটর কি। তারপর যেটা পড়া লাগবে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত নাই, সংক্ষিপ্তে যদি আসি তাহলে 1 নম্বর যেটা অন্তরক সামগ্রীর বৈশিষ্ট্যগুলো লেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য। তারপর এইদিকে দেখো যে অন্তরক সামগ্রীর যে কার্যাবলী অর্থাৎ 7 নম্বর সংক্ষিপ্তের, এটাও ইম্পর্টেন্ট। এরপর এইদিকে তেমন প্রশ্ন নাই, এইদিকে যদি আসি তাহলে সংক্ষিপ্ত আর নাই। এখন যদি রচনামূলকে আসি, রচনামূলক দেখো যে 1 নম্বর যেটা অন্তরক সামগ্রী হিসেবে অ্যাসবেস্টসের ব্যবহারের ক্ষেত্র সবিস্তারে লেখো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট এই অধ্যায়ে। অথবা সহজভাবে যদি আসে তাহলে এটাও আসতে পারে 3 নম্বর তাপ বিদ্যুৎ ও শব্দ অন্তরক সামগ্রীগুলোর বৈশিষ্ট্য লেখো। সেই অধ্যায় থেকে এই দুইটা রচনামূলক পড়লেই কিন্তু হবে। এখন আমরা যে 5 নম্বর অধ্যায়ে আসি, 5 নম্বর অধ্যায়ে দেখো যে আমাদের আসলে কোন প্রশ্নগুলা পড়া দরকার। অতি সংক্ষিপ্তে যদি আসি তাহলে 1 নম্বর যেটা কাজ কাকে বলে, এটা পড়া লাগবে। তারপর 6 নম্বর টেরাকোটা বলতে কি বোঝায়। তারপর 8 নম্বর পোর্সেলিন কি। তারপর 10 নম্বর গঠনের উপাদানের দিক থেকে কাজকে কি কি শ্রেণীতে ভাগ করা যায়। এরপর এইদিকে 15 নম্বর যেটা আছে কাচের উপাদানগুলো কি কি, এটা পড়া লাগবে। তারপর 18 নম্বর যেটা সিরামিকের ধর্মগুলা কি কি, এইটা পড়া লাগবে। সো অতি সংক্ষিপ্ত এই কটা পড়লেই হবে। সংক্ষিপ্তে যদি আসি 1 নম্বর যেটা কাচের উপাদানগুলোর শতকরা হার নির্দেশ করো, এটা আসতে পারে। অথবা তুমি এইদিকে দেখো যে সিরামিকের যে শ্রেণীবিভাগ, এটা এতটা ইম্পর্টেন্ট নয়, বাট পরে রাখা ভালো। তারপর যদি এইখানে আসি দেখো যে 11 নম্বর যেটা কাচের ধর্ম সংক্ষেপে আলোচনা করো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সংক্ষিপ্ত শেষ। এখন যদি আমরা রচনামূলকে আসি, রচনামূলকে এই অধ্যায় থেকে পড়ার মতো একটাই মনে হয়, সেটা হচ্ছে সিরামিকের ধর্মগুলা লেখো, অর্থাৎ 7 নাম্বার। এই অধ্যায় থেকে রচনামূলক আসতেও পারে, নাও আসতে পারে, আসলে সিরামিকের ধর্মগুলো আসবে, ঠিক আছে। তো এখন আমরা যে 6 নম্বর অধ্যায়ে যাই, এই 6 নম্বর অধ্যায়ে দেখি যে আমাদের আসলে কোন প্রশ্নগুলো পড়া দরকার। তো 6 নম্বর অধ্যায়ে আমাদের প্রথমে অতি সংক্ষিপ্ত যে 1 নাম্বারটা আছে রং কাকে বলে, তারপর 2 নাম্বারটা বার্নিশ কি, তারপর 4 নাম্বারটা রঙের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি, এইগুলো পড়া লাগবে। এরপর এইদিকে যদি আসি তাহলে অতি সংক্ষিপ্ত পড়ার মতো হচ্ছে এই যে বার্নিশের উপাদানগুলো কি কি, অর্থাৎ 22 নাম্বার যেটা, এইটা কিন্তু পড়া লাগবে। তারপর অতি সংক্ষিপ্ত আর নাই। এখন আমরা যদি সংক্ষিপ্তে আসি তাহলে এই যে রঙের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি, অর্থাৎ 2 নাম্বার, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এই দিকে যদি আসি ভালো বার্নিশের বৈশিষ্ট্যগুলা, অর্থাৎ 7 নাম্বার, এটা পড়া লাগবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রং ও বার্নিশের মধ্যে পার্থক্য। 100% শিওর থাকো যে এই প্রশ্নটা অবশ্যই আসবে, রং ও বার্নিশের মাঝে যে পার্থক্যগুলো, এটা অবশ্যই কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তাহলে সংক্ষিপ্ত এইগুলা পড়লেই হবে, এইদিকে আর নাই। সাথে এটাও পরে রাখা ভালো যে উত্তম রঙের বৈশিষ্ট্যগুলো লেখো, যেমন ওইদিকে বার্নিশের বৈশিষ্ট্য বলছি, এইদিকে রঙের বৈশিষ্ট্য, এটাও পরে রাখিস, ঠিক আছে। এই অধ্যায় থেকে রচনামূলক আসার মতো তেমন প্রশ্ন নাই। রচনামূলকেও হয়তো রং ও বার্নিশের মাঝে পার্থক্য এটাও দিলেও দিতে পারে, ঠিক আছে। তো এখন আমরা যদি 7 নম্বরে আসি, 7 নম্বর অধ্যায়ে আমাদের প্রথম অতি সংক্ষিপ্ত যেটা পড়া লাগবে সেটা হচ্ছে 1 নাম্বারটা অগ্নিরোধী সামগ্রী কি। তারপর এই দিকে যদি আসি তাহলে এখানে দেখো যে দুর্বল বা অগ্নিসহনীয় সামগ্রী কি, অর্থাৎ 4 নাম্বারটা যেটা, এটা পড়া লাগবে। তারপর 11 নাম্বার যেটা অগ্নিরোধী সামগ্রীর নাম লেখো, এটা পড়া লাগবে। এখন সংক্ষিপ্তে যদি আসি, সংক্ষিপ্তে দেখো 1 নাম্বার যেটা পানিরোধী সামগ্রী হিসাবে অ্যাসবেস্টসের ব্যবহারগুলো লেখো, এটা পড়া লাগবে। তারপর এই দিকে যদি আসি 4 নাম্বার দুর্বল বা অগ্নি সহনশীল সামগ্রীর বৈশিষ্ট্যগুলো লেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের একটা খ বিভাগের জন্য। আর রচনামূলকে যদি আসে না তেমন একটা, বাট যদি আসে তাহলে 1 নাম্বারটা আসতে পারে অগ্নি সহনীয় বা দুর্বল সামগ্রীর বৈশিষ্ট্যগুলো লেখো। এরপর যদি আমরা 8 নম্বর অধ্যায়ে আসি, অর্থাৎ প্লাস্টিক, এই অধ্যায়ে যদি আসি তাহলে এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত আমাদের 1 নাম্বারটা পড়া লাগবে। তারপর এই দিকে তেমন একটা নাই। এই দিকে যদি আসি তাহলে এই যে থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক, অর্থাৎ 10-11, এইটা পড়া লাগবে। তারপর 14 নাম্বার মনোমার কাকে বলে, এটা পড়া লাগবে। তারপর হচ্ছে পলিমারাইজেশন কাকে বলে, অর্থাৎ 19 নাম্বার, এটা পড়া লাগবে।
তারপর এই দিকে যদি আসি তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, 1 নাম্বার থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্যগুলো লেখো, তারপর 2 নাম্বার থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্যগুলো লেখো। আর এই দুইটা পড়লেই কিন্তু এই দিকে যে 5 নাম্বারটা থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিকের পার্থক্য সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো এইগুলা পড়া লাগবে। তারপর দেখো যে 8 নাম্বার যেটা আছে, প্লাস্টিকের কাঁচামালগুলোর একটা তালিকা তৈরি করো। 8 নাম্বার প্রশ্নটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো যে কতগুলো সালে আসছিল প্রশ্নটা। তারপরে এখানে 9 নাম্বার, কৃত্রিম প্লাস্টিক ও প্রাকৃতিক প্লাস্টিকের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেইগুলো লেখো, এটা পড়া লাগবে। তারপরে এদিকে রচনামূলকে যদি আসি, তাহলে রচনামূলকে দেখো যে প্লাস্টিক তৈরির ঢালাইকরণ প্রক্রিয়াটা আলোচনা করো, এইটা পড়া লাগবে। এরপর যদি 9 নাম্বার অধ্যায়ে আসি, তাহলে অতি সংক্ষিপ্তের জন্য 1 নাম্বার যেটা কম্পোজিট ম্যাটেরিয়াল কি, এটা পড়া লাগবে। তারপর হচ্ছে তোমার অতি সংক্ষিপ্তে এই যে বিমিশ্র উপাদান প্রধানত কত প্রকার, বা কম্পোজিট পদার্থ প্রধানত কত প্রকার ও কী কী, অর্থাৎ 2 নাম্বারটা এটা পড়া লাগবে। এরপর সংক্ষিপ্তে যদি পড়ি তাহলে কম্পোজিট ম্যাটেরিয়ালসের যে শ্রেণী বিভাগ এইটা আসতে পারে। আর রচনামূলকে ওই একই প্রশ্ন, কম্পোজিট ম্যাটেরিয়ালসের শ্রেণী বিভাগ আলোচনা করো, ঠিক আছে। তো 10 অধ্যায়ে তেমন প্রশ্ন, 9 অধ্যায়ে তেমন প্রশ্ন নাই। 10 অধ্যায়ে যদি আসি, 10 অধ্যায়টায় আমাদের অতি সংক্ষিপ্ত যেটা পড়া লাগবে সেটা হচ্ছে চৌম্বক পদার্থ কাকে বলে, অর্থাৎ 1 নাম্বারটা যেটা এইটা পড়া লাগবে। এরপর 2 নাম্বারটা যেটা 3টা বিদ্যুৎ পরিবাহী সামগ্রীর নাম লেখো, 3টা বিদ্যুৎ অর্ধ পরিবাহী সামগ্রীর নাম লেখো। তারপর অপটিক্যাল ফাইবার কি এটা লেখো, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত এই 4টা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এইদিকে যদি আসি, এই যে 9 নাম্বার বিভিন্ন প্রকার চৌম্বকের উদাহরণ দাও, সংজ্ঞা সহ আর কি পড়া লাগবে এটা। তারপর এই দিকে যদি আসি, এই যে ফাইবার অপটিক্সের যে কয়টা অংশ কি কি এটা পড়া লাগবে। তারপর সংক্ষিপ্তে যদি আসি, সংক্ষিপ্তে আসলে ওই যে বিদ্যুৎ অর্ধ পরিবাহী সামগ্রীর ব্যবহার ক্ষেত্র লেখো। তারপর হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবারের ব্যবহার ক্ষেত্র লেখো। এই 3 নাম্বারটা কিন্তু রচনামূলকেও আসতে পারে, অপটিক্যাল ফাইবারের ব্যবহার ক্ষেত্র, ঠিক আছে। তারপর 4 নাম্বার শিল্প কারখানায় চৌম্বকের ব্যবহার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন যদি এই দিকে দেখো যে অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা, তো 6 নাম্বার এটা পড়া লাগবে। সাথে রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অপটিক্যাল ফাইবারের গঠন আলোচনা। এর সাথে আমাদের পড়া লাগবে এই যে সংক্ষিপ্তে যেটা বললাম যে অপটিক্যাল ফাইবারের ব্যবহার ক্ষেত্র, এটাও দিতে পারে, ঠিক আছে। সো মোটামুটি এইগুলাই পড়লেই কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসটা থেকে কমন আসবে, ঠিক আছে। এইগুলা যদি সবগুলো কেউ পড়তে পারে তাহলে এইগুলাই থেকেই মিনিমাম 90% প্রশ্ন কিন্তু আসবে।